Hello students, welcome to Smart Pathshala. Class 8 English Lesson 7 A King's Tale. আগের তিনটে পার্টে আমরা দেখেছি এই গল্পের লাইন বাই লাইন বাংলা অনুবাদ পুরো গল্পটার। আজকে 4 নম্বর পার্ট চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে এই লেসনের অর্থাৎ এ কিংস টেল এই লেসনের অ্যাক্টিভিটি 1 to 7 অর্থাৎ পুরো প্রশ্ন উত্তর এবং ট্রু ফলস ঠিক দ্য কারেক্ট অ্যান্সার যত অ্যাক্টিভিটিস আছে 1 থেকে 7 অবধি পুরোটা আজকে আমরা করব এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ পার্ট 4-এ। তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তাহলে প্রথমে আছে লেসন 7-এর এ কিংস টেলের অ্যাক্টিভিটি 1। আগে কি বলছি একটু পড়ে নিই। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে এখানে যে অপশানস আছে তার মধ্যে কোনটা সত্যি বা ঠিক সেখানে দাগ দিতে বলছে। তাই প্রথম প্রশ্ন কি আছে, অ্যাক্টিভিটি 1-এর প্রথম 1 নম্বর প্রশ্ন। ডিউরিং দ্য রিজন অফ কিং উথার পেন্ড্রাগন দ্য পিপল অফ ব্রিটেন লিভড, মানে ওই যখন কিং উথার পেন্ড্রাগন তার সময় বা তার শাসনকালে ব্রিটেনের মানুষরা কীভাবে বাস করতো ব্রিটেনে। পিসফুল, শান্তিতে, ডিস্টার্ব মানে বিভিন্ন রকম অশান্তিতে, এবং আনহ্যাপি লাইফ এবং অখুশি লাইফ জীবন। তাহলে এটা উত্তরটা কী হবে? দেখো এখানে কিন্তু আমাদের বইতেই রয়েছে এর উত্তরটা, দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, পিস অ্যান্ড হ্যাপিনেস। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশানস এ, পিসফুল। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে 2 নম্বর প্রশ্ন। মার্লিন দ্য প্রফেট অ্যান্ড স্যার উলফিস দ্য ব্রেভ নাইট ওয়ার ট্রাস্টেড বাই দ্য, মানে মার্লিন এবং ওই যে স্যার উলফিস যে খুব সাহসী যোদ্ধা, ট্রাস্টেড মানে কি বিশ্বাস, তাকে বিশ্বাস করতো কে, কারা? অপোনেন্টস অফ দ্য কিং, মানে রাজার যে বিরোধী পক্ষ ছিল তারা। মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি, মানে রয়্যাল ফ্যামিলি ওই রাজকীয় পরিবারের লোকেরা। এবং কাউন্সিলার্স অফ দ্য কিং, এবং অথবা 3 নম্বর অপশান আছে যে রাজার যে যারা রাজাকে বুদ্ধি দেয় পরামর্শদাতা তারা। তাহলে এখানেও দেখে নিই আমরা উত্তরটা কী আছে, আগে বইতে দেখে নিই। দেখো এখানে বইতে কী আছে, টু কাউন্সিলর মার্লিনস অ্যান্ড প্রফেট ম্যাজিশিয়ানস দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই রয়্যাল ফ্যামিলি। তাহলে দেখো এখানে দেওয়া আছে দে আর ট্রাস্টেড বাই রয়্যাল ফ্যামিলি। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু অপশানস বি, মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি। নেক্সট দেখো 3 নম্বর কী আছে, দ্য রয়্যাল বেবি ওয়াজ টু বি ব্রট আপ বাই, মানে ওই যে রাজকীয় যে বাচ্চাটা, হ্যাঁ রাজপুত্রটা, তাকে কার কাছে দেওয়া হয়েছিল? অপশানস স্যার উলফিস, মার্লিন, আর অপশান সি স্যার একচর। তাহলে দেখো এখানেও কিন্তু আছে two counselors meet Sir Hector, the trustworthy, the royal subject of king. On a cold and windy midnight, they placed in his hand a baby. তাহলে সঠিক উত্তরটা হবে স্যার একচর। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি, স্যার একচর। নেক্সট কী বলছে দেখো, আফটার দ্য পাসিং অ্যাওয়ে দ্য কিং উথার পেন্ড্রাগন দেয়ার ওয়াজ, মানে ওই উথার পেন্ড্রাগন যিনি রাজা ছিলেন তার মারা যাওয়ার পরে ব্রিটেনের অবস্থা কেমন ছিল? ললেসনেস, মানে অরাজকতা বা কোনো আইন কানুন ছিল না, ভেঙে পড়েছিল। প্রসপারিটি এবং ডেভেলপমেন্ট ইন ব্রিটেন, মানে ব্রিটেনের খুব উন্নতি হয়েছে ব্রিটেনের, সেরকম না সমৃদ্ধিশালী হয়েছিল সেরকম। তাহলে এখানেও দেখো বইতে কী দেওয়া আছে, ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। ঠিক আছে, ললেসনেস। তাহলে এখানে 4 নম্বরের সঠিক অ্যান্সারটা হবে অপশানস এ, ললেসনেস। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 1টা কিন্তু করে ফেললাম। নেক্সট চলে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি 2-তে। কী বলছি দেখে নিই। বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড দ্য পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, মানে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে 6টা সেন্টেন্স, এগুলোকে পড়ে তোমাকে ঠিকঠাক করে সাজাতে বলছে যে কোনটা আগে এবং কোনটা পরে, এবং যেটা আগে হবে তার পাশে নাম্বার দিতে বলছে এখানে বক্সের মধ্যে। তাহলে আগে প্রথমে পড়ে নিই 1 নম্বর কী আছে। অ্যাক্টিভিটি 2-এর প্রথমে দেখো কী আছে, বলছে স্যার একটর প্রমিস টু বি ওবে মার্লিন অ্যান্ড স্যার উলফিস।
মানে স্যার হেক্টর প্রমিস করলো বা তাকে কথা দিল যে মার্লিন এবং উলফিসকে তারা মান্য করবে, মানে মার্লিন এবং উলফিস যা বলেছে সেই কথা সে মেনে চলবে। 2 নম্বর আছে দ্য কিং ওথার পেন্ড্রাগন ওয়াজ লাভ বাই হিজ পিপল, মানে রাজা ওথার পেন্ড্রাগনকে তার মানুষজন খুব ভালোবাসত। 3 নম্বর আছে দেয়ার ওয়াজ ট্রাবল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডাইড, মানে ব্রিটেনে সমস্যার সম্মুখীন হয়েছিল যখন রাজা এবং রানী উভয়ই মারা গেছিল। লেডি ইগ্রেইন ওয়াজ দ্য বিউটিফুল ওয়াইফ অফ কিং উথার পেন্ড্রাগন, লেডি ওই সুন্দরী যে মহিলা ইগ্রেইন সে ছিল সুন্দরী স্ত্রী কিং উথার পেন্ড্রাগনের, রাজা উথার পেন্ড্রাগনের সুন্দরী স্ত্রী ছিল হচ্ছে লেডি ইগ্রেইন। এটা 4 নম্বর ছিল। 5 নম্বর কী আছে দ্য টু ট্রাস্টেড কাউন্সিলার্স প্লেসড ইন স্যার হেক্টরস হ্যান্ডস দ্য রয়্যাল বেবি, মানে দুজন সেই ট্রাস্টেড যে বিশ্বস্ত তার যে সহায়ক ছিল বা বুদ্ধিহিত যে সে যে কাউন্সিলর যে ছিল তারা কী করলো স্যার হেক্টরসের হাতে ওই রাজকীয় বা রাজপুত্রকে হাতে দিয়েছিল। 6 নম্বর অপশান কী আছে দ্য রয়্যাল বেবি ওয়াজ বর্ন টু কিং উথার পেন্ড্রাগন অ্যান্ড লেডি ইগ্রেইন, এবং ওই যে রাজপুত্রটা আজকে রয়্যাল বেবি মানে রাজপুত্র যে জন্মেছিল কোথায় জন্মেছিল না রাজা পেন্ড্রাগন এবং লেডি ইগ্রেইন মানে রানী ইগ্রেইনের বাচ্চা ছিল ওটা। এবার আমাদেরকে এটা কোনটা আগে কোনটা পরে সেটা অ্যারেঞ্জ করতে হবে। দেখো এই যে সেন্টেন্সগুলো আছে এর মধ্যে প্রথমে যেটা হবে আমার যেটা মনে হয় বা তোমাদের সকলেই যেটা মনে হয় যেটা বইতে যা দেওয়া আছে সেই অনুযায়ী প্রথমে কোনটা হবে যে প্রথমে হবে দেয়ার ওয়াজ ভুল বললাম আমি, হ্যাঁ কিং উথার পেন্ড্রাগন ওয়াজ লাভড বাই হিজ পিপল, মানে কিং উথার পেন্ড্রাগনকে তার মানুষজন বা তাকে খুব ভালোবাসতো বা সে তার মানুষজনকে খুব ভালোবাসতো, এটাই হচ্ছে প্রথম হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর হবে। নেক্সট 2 নম্বর কোনটা হবে দেখো, তারপরে 2 নম্বর হবে দেখো আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে লেডি ইগ্রেইন ওয়াজ বিউটিফুল ওয়াইফ অফ কিং উথার পেন্ড্রাগন, লেডি ইগ্রেইন ছিল সুন্দরী স্ত্রী উথার পেন্ড্রাগনের, এটা হচ্ছে 2 নম্বর হবে। এবার 3 নম্বর কোনটা হবে 3 নম্বর হবে দেখো দ্য রয়্যাল বেবি ওয়াজ বর্ন টু কিং উথার পেন্ড্রাগন অ্যান্ড লেডি ইগ্রেইন, এবং মানে বিবাহের পরে তাদের একটা বাচ্চা হয়েছিল সন্তান হয়েছিল, তাহলে এটাই হবে 3 নম্বর। 4 নম্বর কোনটা হবে দেখো 4 নম্বর হবে দেয়ার ওয়াজ ট্রাভেল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডাইড, মানে রাজা রানী উভয়ই মারা যাওয়ার পরে ব্রিটেনে সমস্যার সম্মুখীন হয়েছিল, বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়েছিল, এটা হবে 4 নম্বর। 5 নম্বর কোনটা হবে দেখো দুটো অপশন বাকি আছে আর স্যার হেক্টর প্রমিস টু মার্লিন ওবে মার্লিন অ্যান্ড স্যার উলফিস, মানে স্যার হেক্টর হচ্ছে প্রমিস করলো বা কথা দিল যে মার্লিন এবং উলফিসের কথা সে শুনবে। আরেকটা অপশান কী আছে দ্য টু ট্রাস্ট কাউন্সিলর প্লেসড স্যার হেক্টরস হ্যান্ড টু দ্য রয়্যাল বেবি, তাহলে এই দুটো ঘটনার মধ্যে আগে কিন্তু ঘটেছে এই 5 নম্বরটা, কারণ বাচ্চাটাকে প্রথমে স্যার হেক্টরসের হাতে দিয়েছিল, তারপর স্যার হেক্টর রাজি হয়েছিল উলফিস এবং মার্লিনের কথা রাজি মানে মানতে, তাই এটা হবে 5 নম্বর এবং এটা হবে 6 নম্বর। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু অ্যাক্টিভিটিটা করে ফেললাম, রিঅ্যারেঞ্জ করে পরপর কিন্তু নাম্বার আমরা দিয়ে দিয়েছি। এবার নেক্সট দেখো কী বলছে অ্যাক্টিভিটি 3 কী বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে এই প্রশ্নের উত্তর দিতে বলছে। হোয়াই ডু ইউ থিঙ্ক মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস এন্ট্রাস্টেড স্যার হেক্টর উইথ দ্য বেবি অফ দ্য ডেড কিং অ্যান্ড কুইন, মানে তোমার কেন তুমি মনে করো যে মার্লিন এবং স্যার উলফাস বিশ্বাস করেছিল স্যার হেক্টরকে ওই বাচ্চাটাকে দিতে, মানে যার বাবা মা দুজনেই মারা গেছিলো, যে রাজা এবং রানী উভয় মারা গেছিলো, তার যে সন্তান যে পুত্র, ঠিক আছে, তাকে ওই স্যার উলফিসের হাতে তুলে দিয়েছিল স্যার হেক্টরের হাতে তুলে দিয়েছিল, কেন তুলে দিয়েছিল তোমার কী মনে হয়, কেন মার্লিন এবং স্যার উলফিস কেন তার হাতে বিশ্বাস করে তুলে দিয়েছিল? চলো তাহলে এটার আগে উত্তরটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আগে দেখো এটার বইতে কি বলছে, আগে দেখে নিই বইতে কী বলছে। এই যে স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্থি এ রয়্যাল সাবজেক্ট অফ দ্য কিং, ঠিক আছে, মানে এই কথার মানে কি, মানে স্যার হেক্টর কে ছিল একজন বিশ্বস্ত মানুষ ছিল, কার না ওই যে রাজার বিশ্বস্ত মানুষ ছিল, সেই কারণে ওই ওরা যে দুজন আর কি ছিল মার্লিন এবং স্যার উলফিস, তারা ওই বাচ্চাটাকে তার হাতে তুলে দিতে পেরেছিল বিশ্বাস করে। তো এবারে আমরা এটা দেখব এর উত্তরটা কী হবে। ঠিক আছে, চলো তাহলে তোমাকে ওই উত্তরটা করে দেখাচ্ছি।
তাহলে দেখো অ্যাক্টিভিটি 3 উত্তরটা কী হবে? মার্লিন অ্যান্ড স্যার উলফাস entrusted Sir Hector with the baby because he was trustworthy and royal subject of King Uther Pendragon। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যাক্টিভিটি 3 উত্তরটা। তাহলে চলো এবার অ্যাক্টিভিটি 4-এ যাওয়া যাক। তাহলে এখানে কিন্তু আমার অ্যাক্টিভিটি 3 হয়ে গেল, এবার চলে যাবো আমার অ্যাক্টিভিটি 4-এ। কী বলছে দেখি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম টেক্সট। মানে এই যে আমাদের সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সটা পুরো করতে হবে ইনফরমেশান নিয়ে টেক্সট থেকে। তাই প্রথম কী আছে দেখো, এ দ্য আফটার কিং উথার পেন্ড্রাগন ব্রিটেন হ্যাড নো কিং বিকজ, মানে কিং রাজা উথার পেন্ড্রাগনের পরে ব্রিটেনে কোনো রাজা ছিল না, কারণ। উত্তরটা দেখে নিই। এই দেখো, ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার লিভারলি। ঠিক আছে, তাহলে এইটা উত্তর হবে। তা চলো আমরা দেখে নিই কী হবে উত্তরটা আসলে। তাহলে অ্যাক্টিভিটি 4-এর উত্তরটা হবে ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার লিভারলি। ঠিক আছে, এবার নেক্সট দেখি বিতে কী বলছে। বি কী বলছে দেখো, দ্য ম্যাগনিফিসিয়েন্ট সোয়ার্ড ওয়াজ ফিক্সড। মানে কি, মানে ওই যে তলোয়ারটা, ঠিক আছে, যেটা মানে ভীষণ আকর্ষণীয় যে তরোয়ালটা, ওটা কোথায় আটকানো ছিল। ঠিক আছে, তাহলে এটা উত্তর কী হবে দেখি চলো। তাহলে অ্যাক্টিভিটি 4 এর উত্তরটা হবে অন এ লার্জ স্টোন ইন চার্চইয়ার্ড। মানে চার্চের যে প্রাঙ্গণ ছিল, যে উঠোন ছিল, সেখানে একটা বড় যে পাথর ছিল, তার সাথে ওই যে তরোয়ারটা গাঁথা ছিল ওখানে, ওই স্টোনের উপরে বা ওই পাথরের উপরে ওটা গাঁথা ছিল। নেক্সট দেখো, সিতে কী বলছে, আর্থার ওয়াজ 18 হোয়েন। মানে আর্থারের যখন 18 বছর বয়স, তখন কি হয়েছিল। তাহলে উত্তরটা দেখে নিই কী হবে এটার। দেখো, এটা উত্তরটা হবে হি বিক্যাম দ্য কিং অফ ইংল্যান্ড। মানে আর্থারের যখন 18 বছর বয়স হলো, সে ইংল্যান্ডের রাজা হয়েছিল। ঠিক আছে, এবার নেক্সট দেখি চলো ডিতে কী বলছে। ডি কী বলছে দেখো, দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার। মানে ওই সুন্দর যে হাতটা যেটা জল থেকে উঠে এসেছিল। ঠিক আছে, তারপর দেখি এটা উত্তরটা কী হবে চলো দেখছি আমরা। দেখো, ডির উত্তরটা হবে হেল্ড এ শোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমব্রেলস। মানে ওই যে হাতটা যেটা জলের মাঝখান দিয়ে উঠে এসেছিলো, সেটার মধ্যে ধরা ছিল একটা তলোয়ার, যেটা কিনা যার মধ্যে চুনি এবং পান্না দিয়ে খোদাই করা ছিল বা চুনি পান্না আটকানো ছিল। এত সুন্দর একটা তলোয়ার যেটা জল থেকে উঠে এসেছিল। তাহলে কিন্তু আমরা এখানে অ্যাক্টিভিটি 4 কমপ্লিট করে ফেললাম। নেক্সট এবার দেখব অ্যাক্টিভিটি 5 কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। মানে এই প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। তাহলে এতে কী বলছে, হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য শোয়ার্ড ওয়াজ ফিক্সড। মানে ওই যে পাথরটা ছিল যেখানে ওই তলোয়ারটা গাঁথা ছিল, সেখানে কী লেখা ছিল। ঠিক আছে, তাহলে চলো এর উত্তরটা কী হবে আমরা দেখে নিই। তাহলে অ্যাক্টিভিটি 5 এর উত্তরটা হবে আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড হুএভার পুলস আউট দ্য শোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। মানে ওই স্টোনের ওপর বা ওই পাথরের ওপর লেখা ছিল গোল্ড লেটারে, মানে স্বর্ণাক্ষরে লেখা ছিল ওয়াজ ইনস্ক্রাইব মানে খোদাই করা, হুএভার পুলস আউট দ্য শোর্ড মানে যে এই তলোয়ারটা তুলতে পারবে, ইজ বাই রাইট অফ বার্থ জন্মের অধিকার হিসাবে দ্য কিং অফ ইংল্যান্ড, সে হবে ইংল্যান্ডের রাজা। ঠিক আছে, তাহলে চলো এবার দেখি বিতে কী বলছে। চলো বিতে কী বলছে দেখো, হোয়াট হ্যাপেন অন দ্য ব্রাইট মে মর্নিং। মানে কী ঘটনা ঘটেছিল ওই মে মাসের সকালবেলা। তাই চলো দেখি এটার উত্তরটা কী হবে। দেখো, এটার উত্তরটা হবে আপন এ ব্রাইট মে মর্নিং এ গ্রেট ট্রায়াল took place in the presence of many people, where Arthur lifted the sword easily and the crowd hailed him as the king. মানে ওই মে মাসের সকালে একটা খুব বড় একটা ট্রায়াল বা একটা পরীক্ষা আয়োজন করা হয়েছিল, যেখানে অনেক মানুষ উপস্থিত ছিল
এবং ওই রাজা আর্থার বা ওই ছেলে যে আর্থার, তখন রাজা হয়নি, যে আর্থার ওই তলোয়ারটা খুব ইজিলি, খুব একদম সহজভাবে তুলেছিল। এবং ওখানকার যে জনতা ছিল, যে সবাই যে মানুষজন ওখানে এসে ওই উপস্থিত ছিল, তারা সবাই ওকে রাজা হিসাবে মেনে নিয়েছিল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যাক্টিভিটি 5-এর বি নম্বর প্রশ্নের উত্তর। এবার দেখছি, চলো সিতে কি বলছে। সিতে দেখো কী বলছে, হোয়াই ডিড আর্থার নিড এ নিউ শোর্ড, মানে আর্থারের কেন একটা নতুন তলোয়ার দরকার। তাই চলো দেখি এটার উত্তরটা কী হবে। তাহলে দেখো এটার উত্তরটা কী হবে সি এর, আর্থার নিড এ নিউ শোর্ড বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল শোর্ড ইন এ ব্যাটেল, মানে আর্থারের প্রয়োজন একটা নতুন তলোয়ার, কারণ সে তার যে রাজকীয় যে তলোয়ারটা সেটা সে যুদ্ধে হারিয়ে ফেলেছে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে অ্যাক্টিভিটি 5-এর সি এর উত্তর। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 5 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শুরু করব অ্যাক্টিভিটি 6। চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 6-এ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, মানে এই যে সেন্টেন্সগুলো আছে এটা সত্য না মিথ্যা সেগুলো বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে, এবং গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। এবং এই যে তুমি এটা যে ঠিক মানে ট্রু লিখলে না ফলস লিখলে, তার পিছনে যে সেন্টেন্সটা সাপোর্টিং স্টেটমেন্ট, মানে এটা সত্য না মিথ্যে, ওই বইয়ের মধ্যে খুঁজে তোমাকে বের করে সেই সেন্টেন্সটা লিখতে হবে এখানে। তাহলে প্রথমে কী বলছে আগে দেখে নিই। দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল, মানে ইংল্যান্ডের যে মানুষজন ছিল তারা অখুশি ছিল আর্থারের শাসনকালে। তাহলে এটা কিন্তু ভুল উত্তর, এটা এফ হবে। সঠিক উত্তরটা কী হবে, তাহলে এফের আমি যেখানে এফ লিখব তার কারণটা মানে এর পিছনে যে সাপোর্টিং স্টেটমেন্ট বা সাপোর্টিং যে সেন্টেন্সটা সেটা কী হবে সেটাকে দেখে নিই। দেখো এখানে কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপেরিটি টু ইংল্যান্ড, মানে রাজা আর্থার ইংল্যান্ডে কী দিয়েছিল, পিস, শান্তি এবং সমৃদ্ধি দিয়েছিল। তাহলে এটা হচ্ছে সাপোর্টিং উত্তর, মানে সে তারও রাজত্বের সময় তারা অখুশি বা আনহ্যাপি ছিল না। তাহলে এটা হবে এফ, এটা সঠিক উত্তরটা হবে এফ। এবং সাপোর্টিং সেন্টেন্সটা চলো আমরা তোমাকে এবার লিখে দেখাচ্ছি কী কী হবে। হ্যাঁ, দেখো তাহলে এফের দেখো তাহলে এর উত্তরটা হবে ফলস, এবং সাপোর্টিং সেন্টেন্স হবে কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপেরিটি টু ইংল্যান্ড, মানে রাজা আর্থার দান করেছিল শান্তি এবং সমৃদ্ধি ইংল্যান্ডকে। ঠিক আছে, তাহলে চলো এবার দেখি বিতে কী বলছে। দেখো তাহলে বিতে এবার কী বলছে দেখি। মার্লিন টু কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে, মানে মার্লিন রাজা আর্থারকে তার জন্মদিনের দিন ওই যে সোনালি তাঁবুটা আর কিছু যে মণ্ডপ ছিল সুসজ্জিত সেখানে নিয়ে গেছিলো। তাহলে এটার উত্তরটাকে দেখে নিই বইতে কী বলছে আর কি এই প্রশ্নটা। দেখো এখানে দেওয়া আছে অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচ গিল্ডেড প্যাভিলিয়ন, মানে এটা আছে ওয়েডিং ডে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে প্রশ্নে আছে কি আছে না বার্থডে, তাহলে এটা ফলস হবে। তাহলে এটা ফলস হবে, এবং এর সাপোর্টিং উত্তরটা কী হবে দেখে নিয়ে চলো সাপোর্টিং সেন্টেন্সটা। দেখো তাহলে এটা উত্তর হবে বিয়েরটা ফলস, এবং ওর সাপোর্টিং সেন্টেন্স যেটা হবে সেটা হবে অন ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, মানে তার বিয়ের দিন মার্লিন তাকে নিয়ে গেছিলো ওই সুসজ্জিত সোনালি মণ্ডপে। ঠিক আছে, তাহলে চলো এবার দেখি সিতে কী বলছে। সিতে কী বলছে দেখো 50 পিপল কুড সিট অ্যাট দ্য রাউন্ড টেবিল, মানে 50 জন মানুষ বসতে পারতো ওই গোল টেবিলটাতে। ঠিক আছে, আগে দেখে নিই এটার সেন্টেন্সটা বা বইতে খুঁজে নিই কোথায় আছে। দেখো এই যে দ্য ফ্লোর ওয়াজ মার্বেল, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভ ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, মানে 50 জন মানুষ বসতে পারবে। তাহলে এটা কিন্তু উত্তরটা তোমার হবে ট্রু টি, এবং এর সাপোর্টিং সেন্টেন্সটা চলো দেখে নিই কী হবে। চলো তাহলে সি এর উত্তরটা হবে ট্রু,
এবং সাপোর্টিং সেন্টেন্স হবে ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভ ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। মানে ওই ঘরের মাঝখানে ছিল একটা বড় গোল ওক টেবিল, যেটা খুব মানে রাজকীয়ভাবে খোদাই করা ছিল এবং যেখানে 50 জন মানুষ বসতে পারত। ঠিক আছে, তাহলে এবার চলো দেখি ডিতে কী বলছে। দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস অফ দ্য নাইটস ওয়ার নোন অল ওভার দ্য কান্ট্রি। মানে তাদের ভালো জিনিস এবং দয়ালু জিনিসগুলো সেই সব যোদ্ধাদের সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নে আছে। তাহলে দেখে নিই এটা বইতে কি আছে আদৌ। এই দেখো এখানে রয়েছে, দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। তার মানে এটা ট্রু হবে, সত্যি কথা এটা। তাহলে এটা হবে টি, মানে ট্রু। এবং এর সাপোর্টিং সেন্টেন্সটা চলো এবার দেখে নিই কী আছে। দেখো তাহলে ডি এর উত্তরটা হবে ট্রু এবং তার সাপোর্টিং সেন্টেন্স হবে দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। মানে তাদের যে ভালো এবং দয়ালুর যে গল্পটা সেটা সারা দেশে ছড়িয়ে পড়লো। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আমরা অ্যাক্টিভিটি 6টা কমপ্লিট করে ফেললাম। তাহলে এবার চলো আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 7-এ কী বলছে দেখে নিই। তাহলে চলো আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 7-এ। কী বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। মানে এই যে প্রশ্নগুলো আছে তার উত্তর তোমাকে দিতে হবে। তাহলে দেখো এ নম্বর প্রশ্নে কী বলছে, হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পসেস দ্য এক্সক্যালিবার। মানে মার্লিনের অনুযায়ী বা মার্লিনের অনুসারে কে এই এক্সক্যালিবার যে তলোয়ারটা ছিল আর কি সেটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো এটার উত্তরটা কী হবে দেখে নিই। দেখো এটার উত্তর হবে অ্যাকর্ডিং টু মার্লিন অনলি এ অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান প্রসেস দ্য এক্সক্যালিবার। মানে মার্লিনের অনুসারে বা অনুযায়ী একমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা যে কিনা সাধারণ মানুষকে রক্ষা করতে পারে সে এই এক্সক্যালিবার তলোয়ারটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এর উত্তর। দেখো বি নম্বর প্রশ্নে কী বলছে, ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন ওয়্যার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। বি নম্বর প্রশ্নে কী বলছে দেখো, ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন ওয়্যার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। মানে ওই যে মণ্ডপটা সেটা সম্বন্ধে বর্ণনা করতে বলছে যেখানে ওই গোল টেবিলটা রাখা ছিল। ঠিক আছে, তাই চলো দেখি এটা উত্তরটা কী হবে। দেখো এটা উত্তর হবে দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গিল্ডেড অ্যান্ড পেইন্টেড ইন ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড। ইন দ্য মিডল অফ দ্য রুম দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। মানে ওই যে মণ্ডপটা ছিল সেটা ছিল কি না সোনালি রঙের, মানে রাজকীয় সোনালি রঙের রং করা, এবং যেটা ছিল রং করা ছিল তোমার হচ্ছে খুব গাঢ় লাল এবং গাঢ় নীল রং দিয়ে। ফ্লোর ওয়াজ মার্বেল, মানে মেঝেটা ছিল মার্বেল পাথরের। ইন দ্য মিডল অফ দ্য রুম, মানে রুমের ওই ঘরের মাঝখানে ছিল ওই গোল যে টেবিলটা, দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। মানে ওই গোল টেবিলটা ঘরের মাঝখানে রাখা ছিল। তাহলে এটা হচ্ছে বি এর উত্তর। তাহলে চলো এবার সিতে কী বলছে দেখিনি। হোয়াট ডিড কিং আর্থার ডিভোটেড নাইটস প্রমিস। মানে ওই রাজা আর্থারকে ওই যে যোদ্ধাগুলো কী প্রমিস করেছিল বা কী প্রতিজ্ঞা তারা করেছিল। তাই চলো দেখি এটা উত্তরটা কী হবে। দেখো তাই ডি এর উত্তরটা কী হবে, কিং আর্থার স্মাইলড বিকজ হি নিউ দ্যাট দ্য এক্সক্যালিবার ওয়াজ রিটার্ন টু ইটস রাইট প্লেস। মানে রাজা আর্থার হেসেছিল কারণ হি নিউ দ্যাট সে জানলো বা জানতে পারলো যে দ্য এক্সক্যালিবার সেই তলোয়ারটা ওয়াজ রিটার্ন টু ইটস রাইট প্লেস। মানে যেটা কি না ফেরত চলে গেছে তার সঠিক জায়গায়। এই কারণে রাজা মৃদু হেসেছিল। ঠিক আছে, তবে দেখো এখানে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 7টা
কমপ্লিট করে ফেললাম। তা এই কাজের মাধ্যমে কিন্তু আমরা এই লেসনের কিংস টেল এই যে লেসনটার এর অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4, 5, 6 এবং 7 এইটা কিন্তু পুরোটা আমরা কমপ্লিট করে দিলাম। আমরা এবার নেক্সট ভিডিওতে বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ গ্রামার এবং রাইটিং স্কিল এটা কিন্তু আমরা কমপ্লিট করব। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।